Welcome to my channel Study Hut. আজকে আমরা ক্লাস 12 এ জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ব, দ্যাট ইজ হাইড্রোস্ফিয়ার। ওকে, তোমরা যদি আগের ভিডিওগুলো আমার দেখে থাকো তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে তোমাদের খুব ইজি হবে, কারণ এর আগের চ্যাপ্টারতেই আমরা এই কিছু পড়েছি। সো আমার চ্যানেলে নতুন একটা এডিশন এসেছে, যে দুজন টিচার তোমাদেরকে খুব ইজিলি এই যে টপিকটা নিয়ে আমরা ভিডিও করছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবে। কিছুটা পার্ট আমি বোঝাবো, কিছুটা পার্ট আরেকটা টিচার তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো স্টার্ট করে রাখতে হবে ভিডিও। আজকের যে টপিক সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রো কথাটা বলতেই আমাদের মাথায় কি আসে? ওয়াটার, জল, তাই তো? তাহলে এই চ্যাপ্টারে আমরা জল সম্পর্কে সব কিছু পড়ব। এবার জল কি? একটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার জানি, আর একটা হচ্ছে ওশান বা সি ওয়াটার। সেটার ডিফারেন্সটা বা কম্প্যারিজনটাও কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়ব। চলো আস্তে আস্তে দেখা যাক কি আছে। প্রথমে আমাদের এই যে লার্নিং যে অবজেক্টসগুলো আছে সেগুলো একবার গো থ্রু করে নেওয়া যাক। কী কী পড়ব? প্রথমে আমরা পড়ব জলের ইম্পর্টেন্স। আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। জল কেন গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েট ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার। পরিষ্কার এবং নোনা জলের মধ্যে পার্থক্য আমাদের বার করতে হয়। পরিষ্কার জল যেটা আমরা খাই, আর নোনা জল যেটা সমুদ্রে বা সিতে দেখা যায়। নেক্সট কি? কম্প্যারিজন পড়বো। কার মধ্যে? সাগর আর মহাসাগরের মধ্যে কম্প্যারিজন কি, কম্পেয়ার, ওদের মধ্যে তুলনা কি সেটা করবো। নেক্সট আমরা কিছু রিলিফ ফিচার্স করবো অ্যাবাউট ওশান ফ্লোর। ওশান ফ্লোর বলতে ওশানের ওপর কী কী হচ্ছে, যেমন টাইডস, ওয়েভস, ওশান কারেন্টস, এগুলোর কিছু ফিচার্স পড়বো। নেক্সট হচ্ছে টু রেকগনাইজ দ্য মুভমেন্টস অফ ওশান ওয়াটার। ঠিক আছে, সামুদ্রিক যে জল, সেই জলের যে মুভমেন্ট সেটাকে রেকগনাইজ করা। মুভমেন্ট যদি খুব বেশি হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কিছু সুনামি, সাইক্লোন টাইপের আসতে পারে। আর যদি সেটা না হয় তাহলে নর্মাল যেমন পরিবেশ আছে সেরকম ঢেউ আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আমরা রেকগনাইজ করবো দ্য মুভমেন্টস অফ ওশান ওয়াটার। নেক্সট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড মেরিন রিসোর্স অ্যান্ড দ্য নিডস ফর কনজারভেশন। মেরিন রিসোর্সের গুরুত্ব পড়ব এবং তাদেরকে কী করে সেভ করা যায়, বাঁচানো যায় সেটা পড়ব। আমরা দিনের পর দিন কী করছি? জল নোংরা করছি, সেটা কিন্তু মেরিন অ্যানিমালসের জন্য খুব ক্ষতিকারক। তারা জলে থাকতে পারছে না, দে ক্যান সারভাইভ, দে ক্যান কন্টিনিউ দেয়ার হ্যাবিট। তো তাদের হ্যাবিটটাকে কন্টিনিউ করার জন্য, তাদেরকে সারভাইভ করার জন্য আমাদের কী করতে হবে? তাদেরকে বাঁচাতে হবে। বাঁচাতে হলে কী করতে হবে? আমাদের জল পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে। আমরা ওশান সিকে নোংরা করতে পারি না, কারণ সেটার ওপরই বেস করে আছে মেরিন রিসোর্সে। নেক্সট হচ্ছে একটা স্টাডি হার্ট বা একটা লার্ন মোর হিসাবে ওই ব্লু বক্সটার ইয়েলো বক্সটার মধ্যে অ্যাবাউট হাইড্রোস্ফিয়ার কিছু ইনফরমেশন প্রোভাইড করেছে। যেমন দ্য হাইড্রোস্ফিয়ার ইজ দ্য ওয়াটারি পার্ট অফ দ্য আর্থ। পৃথিবীর যে জলভাগটা, সেই জলভাগটাকে বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। কারণ পৃথিবীতে ম্যাক্সিমামই ওয়াটার, ল্যান্ডের থেকে ওয়াটারটা বেশি। একদম তাই জন্য পৃথিবীটাকে আমরা কি ব্লু দেখি, ব্লু প্ল্যানেটও বলা হয় পৃথিবীকে। So in this unit, এই চ্যাপ্টারে বা এই ইউনিটে we discuss about the origin of the major ocean and the seas of the world. পৃথিবীতে নানান ধরনের যে সমুদ্র, সাগর বা মহাসাগর আছে তাদের উৎপত্তি কী করে হয়েছে সেই সম্পর্কে পড়ব। The relief feature of the ocean floors and the formation of the wave, tides and ocean currents are also illustrated. এছাড়াও কিছু রিলিফ ফিচার আমরা পড়ব, সাগর মহাসাগরের যে সেখানে ওয়েভ, ঢেউ কী করে আসছে, কারেন্ট ওয়েভ কী করে কন্টিনিউ হচ্ছে, এছাড়াও টাইড কী করে, জোয়ার ভাটা কী করে কন্ট্রোল হচ্ছে, এই সব কিছু সম্পর্কে কিছু রিলিফ ফিচার্স, এবং সেটা ইলাস্ট্রেটেড ওয়েতে আমরা ব্রিফলি ডেসক্রাইব করে এই চ্যাপ্টারে পড়ব। দিস লেসন্স ইজ কনক্লুডেড উইথ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মেরিন রিসোর্স অ্যান্ড দ্য নিডস অফ কনজারভেশন। এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমরা মেরিন রিসোর্সের সম্পর্কে পড়ব। সেটা মেরিন অ্যানিমালসও হতে পারে, এছাড়াও মেরিন আরও অন্যান্য রিসোর্সও হতে পারে। সমুদ্রের মধ্যে প্রচুর কিছু আছে, আমরা 50-রও কম এক্সপ্লোর করতে পেরেছি। ঠিক আছে, তার বেশি এক্সপ্লোর করা সম্ভব হচ্ছে না। যদি তার বেশি এক্সপ্লোর করতে পারতাম তাহলে আমরা টাইটানিক অবধি পৌঁছতে পারতাম। উই স্টিল নাও টাইটানিক অবধি পৌঁছতে পারিনি। কেন? বিকজ আমরা অতটা এক্সপ্লোর করতে পারিনি, উই আর ফেলিওর। কারণ অত নিচে, অত গভীরে গিয়ে সমুদ্রকে এক্সপ্লোর করা ইজ নট ইজি।
ওকে, তাই জন্য এই সব কিছু সম্পর্কে আমরা ওভারঅল একটা ডিটেলসে এই চ্যাপ্টারে পড়ব, এবং মেরিন রিসোর্সগুলোকে কীভাবে আমাদের প্রোটেক্ট করতে হবে সেটাও কিন্তু আমরা পড়ব। নেক্সট হচ্ছে, we know that our planet Earth consisting of 4 spheres: lithosphere, atmosphere, hydrosphere and biosphere. In the earlier chapter we have studied about the lithosphere and atmosphere. We shall now learn the other 2 spheres, namely the hydrosphere and biosphere. তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করে থাকো বা আমাদের চ্যানেলটাকে ফলো করে থাকো, তাহলে এর আগের ভিডিওগুলো দেখতে পাবে যে আমরা এই যে চ্যাপ্টারটা ছিল লিথোস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার, এই দুটো সম্পর্কেও কিন্তু আগের চ্যাপ্টারটা এক্সপ্লেনেশন প্রোভাইড করা আছে। তো এটা তার পরের চ্যাপ্টার। তো আমরা দেখতে পাবো যে আর্থের 4টে স্ফিয়ার: লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার অ্যান্ড বায়োস্ফিয়ার। সো লিথোস্ফিয়ার হচ্ছে মানে আর্থের ইনার পার্টটা, ঠিক আছে, আর্থের ইনার পার্টটা, যেখানে আমরা কি দেখতে পাবো, যে ওই যে ক্রাস্ট, কোর, ম্যান্টেল, এই লেয়ারগুলো দেখতে হবে, এটাকে লিথোস্ফিয়ার বলা হচ্ছে। ওকে, এই যে পার্টিকুলার পার্টগুলো আমরা দেখতে পাবো এটাকে লিথোস্ফিয়ার বলা হচ্ছে। আর হাইড্রোস্ফিয়ার ওয়াটার রিলেটেড, অ্যাটমসফিয়ার যেখানে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এগুলো আছে। আর বায়োস্ফিয়ার যেখানে লিভিং অর্গানিজমসরা প্রেজেন্ট আছে, ইট মে বি হিউম্যান বিংস, ইট মে বি অর এনি আদার অর্গানিজমস। ওকে, বাট তাদেরকে লিভিং হতে হবে, নন লিভিং কিন্তু বায়োস্ফিয়ারের মধ্যে পড়ে না। নেক্সট হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এবার চলো হাইড্রোস্ফিয়ারে আবার টপিক দিয়ে স্টার্ট করেছে। ওয়ান অফ দ্য মোস্ট ইনডিসপেন্সেবল ন্যাচারাল রিসোর্স অন আর্থ ইজ ওয়াটার। পৃথিবীর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং মানে কখনো হারাবে না, কখনো বিলুপ্ত হয়ে যাবে না সেরকম জিনিস হচ্ছে জল। ওশান সিজ কখনো হতে পারে, উল্টে জলের পরিমাণ আরও বেড়ে যেতে পারে, জলের পরিমাণ কমবে না। ফ্রেশ ওয়াটারের কোয়ান্টিটি হয়তো কমে যাবে, বাট সল্ট ওয়াটারের কোয়ান্টিটি কিন্তু দিন দিন ইনক্রিজ করে যাবে। The Earth is also called the blue planet as it holds water in abundance and thus stands unique among all the other planets. পৃথিবী কিন্তু অন্য প্রত্যেকটা প্ল্যানেটের থেকে অত্যন্ত পরিমাণে আলাদা এবং ইউনিক। কেন? কারণ ইট হোল্ডস দ্য হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার, তাই জন্য আর্থকে ব্লু প্ল্যানেট বলা হচ্ছে, এটাকে ব্লু দেখতে। Hydrosphere consists of water in various forms found on the earth. Over 97% of the water on the earth's surface is confined to oceans. পৃথিবীর মধ্যে 97% ওয়াটার কিন্তু শুধুমাত্র মহাসাগরে আছে। Less than 3% of water is held on land as glacier. 3%-এরও কম জল কিন্তু কোথায় প্রেজেন্ট আছে? বড় বড় যে গ্লেশিয়ার, পাহাড়ে গেলে গ্লেশিয়ার দেখতে পাই, সেইখানে আছে। আইস ক্যাপে আছে, গ্রাউন্ড ওয়াটার মাটির নিচে আছে, রিভার্সে আছে, লেকসে আছে। তার মানে 97% ওয়াটার ওশানসে আছে, আর লেস দ্যান বা অ্যাবাউট 3% ওয়াটার গ্রাউন্ড ওয়াটার, রিভার, লেকস, ঠিক আছে, গ্লেশিয়ার, আইস ক্যাপ এগুলোতে প্রেজেন্ট আছে। অলসো অ্যাজ দ্য ওয়াটার ভেপার ইন এয়ার। ইভেন আমাদের বাতাসে যে ওয়াটার ভেপারটা আছে, ওয়াটার মলিকিউলসগুলো আছে, সেখানেও কিন্তু এই 3%-এর মধ্যে থেকেই জল প্রেজেন্ট আছে। তার মানে কতটা কোয়ান্টিটির জল শুধুমাত্র ওশানে আছে। তার মানে কি ওশান হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডেস্ট্রয় দ্য আর্থ। ও যদি জলের লেভেল বাড়াতে থাকে তাহলে ওর ক্যাপাবিলিটি আছে পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া। নেক্সট আমরা পড়বো হাইড্রোলজিক্যাল সাইকেল। কি বলেছে? In Earth's water, the Earth's water is not static. জলটা কিন্তু স্ট্যাটিক নয়, স্থির নয়, চেঞ্জ হচ্ছে। It is always in motion, সব সময় কিন্তু গড়াচ্ছে, এগিয়ে যাচ্ছে। This continuous movement of water on above and below the Earth's surface, এই যে কন্টিনিউ জলটা বয়ে যাচ্ছে, সেটা পৃথিবীর ওপরে হোক বা পৃথিবীর মাটির নিচে হোক, সেটাকে কি বলা হচ্ছে? হাইড্রোলজিক্যাল সাইকেল। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ নিড টু লার্ন। হোয়াট ইজ হাইড্রোলজিক্যাল সাইকেল? এই যে কন্টিনিউয়াস ওয়াটারটা যে ব্লো করছে, সেটা পৃথিবীর ওপরে হোক বা পৃথিবীর নিচে হোক, মাটির নিচে হোক, সেই সাইকেলটাকে বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। 3 major process involved in the water are evaporation,
condensation and precipitation. These three processes are very much important. You need to learn this. Evaporation মানে যখন ওয়াটারটা হিট আপ হচ্ছে, ভেপার হয়ে উঠে যাচ্ছে, সেটা এভাপোরেশন। কনডেনসেশন যেটা যখন ঠান্ডা হচ্ছে, যে ক্লাউড ফর্মেশন হচ্ছে, ওটা হচ্ছে কনডেনসেশন। আর প্রেসিপিটেশন সেই ক্লাউড থেকে যখন বৃষ্টিটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য প্রেসিপিটেশন। evaporation, condensation, precipitation। আর হাইড্রোলজিক্যাল সাইকেল কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওয়াটার অন আর্থ সারফেস অ্যাবভ অ্যান্ড বিলো, বা কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওয়াটার অন অ্যাবভ অ্যান্ড বিলো দ্য আর্থ সারফেস ইজ কল্ড হাইড্রোলজিক্যাল সাইকেল। নেক্সট এই ছবিটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কী করে হচ্ছে, সূর্য উঠছে, সূর্যের হিটটা জলে পড়ছে, সেই জলটা ভেপার হয়ে যাচ্ছে, যখন ভেপার হচ্ছে তখন ওটা এভাপোরেশন প্রসেস হচ্ছে, ওটা ওপরে যাচ্ছে একদম হাই অল্টিটিউডে, ঠান্ডা হচ্ছে, দিয়ে জমাট বেঁধে ক্লাউড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কনডেনসেশন। এবার ওই ক্লাউডটা ঠিক আছে আস্তে আস্তে কী হচ্ছে, বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, দ্যাট ইজ দ্য প্রেসিপিটেশন। দিস ওয়াটার সাইকেল ইজ কন্টিনিউয়াস গোয়িং অন দ্য আর্থ সারফেস। আচ্ছা, আজকে আমরা বুঝবো ক্লাস 12-এর ওয়াটার নিয়ে, জিওগ্রাফি চ্যাপ্টারের। আচ্ছা, মেনলি ওয়াটার ক ধরনের হয়? ওয়াটার দু ধরনের হয়, ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটার। তোমরা সবাই জানো ফ্রেশ ওয়াটার মেনলি কোথায় কোথায় থাকে, লেকে থাকে, পন্ডে থাকে, এছাড়া কোথায় থাকে, আমাদের রেন ওয়াটারটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ফ্রেশ ওয়াটার আমরা বলতে পারি। এছাড়া সল্ট ওয়াটার কোথায় কোথায় থাকে? সল্ট ওয়াটার মেনলি ওশানসে থাকে, সিতে থাকে। এছাড়া আমরা যেটা এখানে বুঝবো যে কন্টিনেন্ট অ্যান্ড ওশানস are however not evenly distributed in northern and southern hemisphere। পৃথিবীর বা আর্থের যে ল্যান্ড আর ওয়াটার, এটা সব জায়গায় সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়। দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার হোল্ডস 61% ল্যান্ড, whereas southern hemisphere holds 81% of water। It is because of this pattern of land and water distributed, the northern hemisphere is called land hemisphere and southern hemisphere is called water hemisphere। কেন? কারণ নর্দার্ন যে হেমিস্ফিয়ার, ওখানে ল্যান্ডের পরিমাণটা বেশি আছে, আর সাউদার্ন পার্টে ওয়াটারের পরিমাণটা বেশি আছে। তাই নর্দার্ন হেমিস্ফিয়ারকে বলা হয় ল্যান্ড হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ারকে বলা হয় ওয়াটার হেমিস্ফিয়ার। নেক্সট আমরা পড়ব ওশান ফ্লোর সম্বন্ধে। ওশান ফ্লোরটা কী জিনিস? সমুদ্রের তলায় আমরা ওপর থেকে দেখে আমাদের মনে হয় যে সমুদ্রের ওপরটা তো জলের স্তরটা একদম প্লেন, তাহলে সমুদ্রের নিচেটাও প্লেন, কিন্তু আসলে সেটা নয়। সমুদ্রের নিচে যদি আমরা দেখি মেরিন লাইফে নিচে, ওখানেও মাটিতে বিভিন্ন ফ্লোরের মতন, পাহাড় পর্বতের মতন বিভিন্ন রকমের জায়গা রয়েছে। তো সেই জায়গাগুলো কি কি, সেগুলো জানার আগে আমরা কিছু সায়েন্টিস্টদের সম্বন্ধে একটু জেনে নেব। ফার্স্ট যে সায়েন্টিস্ট, স্যালভিয়া আর্লে, ইনি ফেমাস আমেরিকান ওশানোগ্রাফার যারা ওশান নিয়ে রিসার্চ করে। তো ওনাকে ফার্স্ট হিরো অফ দ্য প্ল্যানেট বলা হয় মেরিন লাইফ প্রোটেকশনের জন্য। এছাড়াও আমরা জ্যাকেবস ওয়েস এনার সম্বন্ধে পড়বো, ওনারা কী করেছে সেটা এখানে লেখা আছে, তোমরা দেখো। কোনো প্রবলেম হলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে বা কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। তো মেন যে জায়গাটা আমরা এবারে চলে আসব, দেখো এখানে একটা ওশানের একটা ডায়াগ্রাম মতন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা কীরকম প্লেন, তারপর এখান থেকে এটা নিচের দিকে নেমে গেল, দেন আরও নিচের দিকে গেল, গিয়ে আবার এখানে দেখো পাহাড়ের মতন উঁচু উঁচু কিছু রয়েছে, আগ্নেয়গিরি, ঠিক আছে, ভলকানিক ইরাপশন এখান দিয়ে হয় অনেক সময়। এছাড়া এখানে আমরা কিছু ঘাস দেখছি, এখানে কিছু ক্র্যাক টাইপের দেখছি,
তো এই রকম ধরনের জিনিসগুলো আমরা সমুদ্রের তলায় যখন যাই তখন দেখতে পাই। তো এগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট নাম রয়েছে। কি কি? ফার্স্ট, কন্টিনেন্টাল শেলফ। কোন জায়গাটা? এই জায়গাটাকে বলছে, এই যে প্লেন মতন, দেখো এই জায়গাটা খানিকটা প্লেন মতন হয়, সমতল, প্লেন ল্যান্ডের মতন, ঠিক আছে। এছাড়া আমরা কি পড়বো? কন্টিনেন্টাল স্লোপ, এই যে ঢালু জায়গাটা, দেখো ঢালু জায়গাটা আমি স্কাই কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ। নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল রাইজ, ডিপ সি প্লেন, ওশানিক ডিপ আর ওশানিক রিজ। তাহলে 1 2 3 4 5 6 এই 6টা বিষয়ে আমরা আজকে একটু ব্রডলি বুঝবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে কন্টিনেন্টাল শেলফ, এ শ্যালো অ্যান্ড জেন্টলি স্লোপিং প্ল্যাটফর্ম এক্সটেন্ডিং আউট from the adjoining continental land merged into the sea is called continental shelf. It is almost uniform zone, সমান থাকে, আমি ফার্স্টেই বলেছি। তো এটাকে বলছে কন্টিনেন্টাল শেলফ। এবারে আমরা বুঝবো এটা কেন এতটা ইম্পর্টেন্ট, হোয়াই কন্টিনেন্টাল শেলফ ইজ সো ইম্পর্টেন্ট, বা হোয়াট আর দ্য সিগনিফিকেন্স, এটার ইম্পর্টেন্স কি। ফার্স্ট, দে আর শ্যালোয়ার, দাস এনেবল সানলাইট টু পেনিট্রেট থ্রু দ্য ওয়াটার, সূর্যের আলোটা জলের মধ্যে দিয়ে এখানে এসে পৌঁছায়, এবং এখানে অনেক গ্র্যাস, উইডস, প্ল্যাংটন, অনেক কিছু গাছপালাও এখানে জন্মায়। এখানে খুব ভালো মাছ পাওয়া যায়, ফিশ পাওয়া যায়, রিচেস্ট ফিশিং গ্রাউন্ড বলা হয় ওই জন্য। ফার্স্ট, এটা সিগনিফিকেন্ট। দেন সেকেন্ড কি? সেকেন্ড, আচ্ছা ফিশিং, তোমাদেরকে একটা জিনিস বলা হলো না, রিচেস্ট ফিশিং গ্রাউন্ড। তো এটার একটা এক্সাম্পল বললে তোমরা কি বলবে? তোমরা বলে দেবে দ্য গ্র্যান্ড ব্যাঙ্কস অফ নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাঙ্ক যেটা, সেটা। নেক্সট, কেন এটা সিগনিফিকেন্স? নেক্সট হচ্ছে এখানে এক্সটেন্সিভ ডিপোজিট অফ মিনারেল অ্যান্ড মিনারেল ফুয়েলস পাওয়া যায়, মানে আমরা যে অয়েলটা ইউজ করি না গাড়িতে, পেট্রোল ডিজেল, যে অয়েলের ওরগুলো আমরা এখানে পেয়ে থাকি, ঠিক আছে। এটার একটা এক্সাম্পল কি? মুম্বাই হাই ইন অ্যারাবিয়ান সি। নেক্সট, তাহলে আমরা কন্টিনেন্টাল শেলফ বুঝে নিলাম। নেক্সট আমরা কি বুঝবো? নেক্সট বুঝবো কন্টিনেন্টাল স্লোপ, যেটা ওই গ্রিন লাইন দিয়ে দেখিয়েছিলাম। আর একবার আমি তোমাদেরকে ওই ছবিটায় গিয়ে দেখাচ্ছি। দেখো এই পোর্শনটা, দেখো আমি সার্কেল করলাম, এই পোর্শনটাকে বলছে কন্টিনেন্টাল স্লোপ। ঢালু, স্লোপ মানে ইনক্লাইনের মতন, নিচু হয়ে গেছে। আচ্ছা, এ স্টেপ স্লোপ হুইচ ডিসেন্ড ফ্রম এজ অফ কন্টিনেন্টাল শেলফ to the deep oceanic bed is called continental slope. ব্যাস এইটুকুনি এখানে বুঝবে। নেক্সট কি? কন্টিনেন্টাল রাইজ, অ্যাট দ্য বেস অফ দি কন্টিনেন্টাল স্লোপ ইজ এ জেন্টলি স্লোপিং লেয়ার অফ সেডিমেন্ট হুইচ মার্জ ইন্টু ডিপ সি ফ্লোর, যেটা কিনা সমুদ্রের ডিপে যে ফ্লোরটা আছে আরও নিচে, সেটার সঙ্গে জুড়ে গেছে। দিস আন্ডার ওয়াটার ফিচার ফাউন্ড বিটুইন কন্টিনেন্টাল স্লোপ অ্যান্ড অ্যাপসিয়াল প্লেন্স ইজ কল কন্টিনেন্টাল রাইজ, এই জায়গাটাকে বলছে কন্টিনেন্টাল রাইজ। নেক্সট কি? ডিপ সি প্লেন। সেটা কি? ডিপ সি প্লেন আর আন্ডার ওয়াটার প্লেন, জলের তলায় যে সমতল ভূমিটা, সেটাকে বলছে। কোথায় পাওয়া যায়? ফাউন্ড অন দ্য ডিপ ওশানিক ফ্লোরে এটা পাওয়া যায়। দিস প্লেন এক্সটেন্ডেড ফ্রম কন্টিনেন্টাল রাইজ টু মিড ওশানিক রিজ, ঠিক আছে। নেক্সট আমরা কি বুঝবো? নেক্সট পড়বো ওশানিক ডিপ। ট্রেঞ্চ আর ডিপেস্ট পার্ট অফ দ্য ওশান, ট্রেঞ্চকে বলা হয় যে কোনো ওশানের ডিপেস্ট পার্ট, অ্যান্ড অকুপাই অ্যাবাউট 7% অফ দ্য টোটাল রিলিভ অফ দ্য ওশানিক ফ্লোর। পুরো ওশানিক ফ্লোরে 7% জুড়ে এটা থাকে। ওশানিক টেম্পারেচার ইন দ্য ট্রেঞ্চ ইজ স্লাইটলি কুলার, এখানে একটুখানি টেম্পারেচারটা কুলার থাকে, মানে ঠান্ডা হয় ফ্রিজিং টেম্পারেচারের থেকে। ওকে, নেক্সট কি? আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট, এপি সেন্টার অফ দ্য গ্রেট আর্থকুইক অফ আর অল ফাউন্ড ইন ট্রেঞ্চ। ট্রেঞ্চের মধ্যেই যে এপি সেন্টার, তোমরা জানো নিশ্চয়ই, এপি সেন্টার হচ্ছে যেখানে আর্থকুইক হয়, সেই আর্থকুইকের যে মেন সেন্টার যেখান থেকে আর্থকুইকটা উৎপত্তি হচ্ছে, সেগুলোই ট্রেঞ্চেই কিন্তু উৎপত্তি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর লাস্ট কি পড়বো আমরা? লাস্ট পড়বো ওশানিক রিজ। ওশানিক রিজ ইজ এ কন্টিনিউয়াস সাবমেরিন মাউন্টেন চেন, দে আর মেড অফ young ballastic rock from when
টু টেকটনিক প্লেটস মুভ অ্যাপার্ট, যখন দুটো টেকটনিক প্লেট দুদিকে সরে যায়, একে অপরের থেকে দূরে চলে যায়, তখন এই রিজটা তৈরি হয়। ঠিক আছে, তো ওশান রিজের এখানে আমরা আরেকটা জিনিস যেটা জানবো, যে টু অফ দি মোস্ট ওয়েল নোন মিড ওশানিক রিজ আর দ্য মিড আটলান্টিক রিজ and the first Pacific ridge. The mid-Atlantic ridge is the largest unbroken oceanic ridge. এটা কিন্তু এক্সামে শর্ট কোশ্চেন আসতে পারে তোমাদের। আচ্ছা, এই পার্টের ভিডিওতে আমরা বুঝবো মুভমেন্ট অফ দি ওশান ওয়াটার। কি বলেছে এখানে দেখো, দ্য ওশান ওয়াটার is dynamic, temperature, salinity, density, external force of the sun, moon and the wind keep ocean water in the movement. আর মুভমেন্টটা কীরকম হয়, হরিজন্টালও হয়, ভার্টিক্যালিও হতে পারে। ওয়েভ অ্যান্ড কারেন্টস আর হরিজন্টাল মোশন, while tides are vertical motion. ওয়েভস কাকে বলে? Of all the movement of ocean, sea wave are considered to be strongest. Sea waves are ripple on water cause when wind blow over the sea, যখন সমুদ্রের ওপর দিয়ে হাওয়া বয়ে যায় বা বায়ু বয়ে যায় তখন এই ওয়েভগুলো দেখা যায়। দ্য হাইট অফ দ্য ওয়ে ডিপেন্ডস অন দ্য স্পিড অফ দ্য উইন্ড, বায়ুর গতির উপরে ডিপেন্ড করে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাটা ডিপেন্ড করে। যখন খুব বেশি হয় সেটাকে আমরা সুনামিও দেখতে পাই, তার জন্য দেখো সার্কেল করলাম। ঠিক আছে, নেক্সট কি টাইড। টাইড কখন দেখা যায়? টাইডটা কি? দ্য পিরিয়ডিক রাইজ অ্যান্ড ফল অফ সি ওয়াটার ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য সান অ্যান্ড মুন অন দ্য আর্থ ইজ কল্ড টাইড। দে আর ক্লাসিফাইড ব্রডলি ইন্টু স্প্রিং টাইড অ্যান্ড নিপ টাইড। তাহলে এবার আমরা বুঝবো স্প্রিং টাইড কী বা নিপ টাইড কী। বলছে সান মুন অ্যান্ড আর্থ আর অ্যালাইন্ড ইন এ সেম লাইন, যখন পৃথিবী, সূর্য আর চাঁদ তিনটে একটা স্ট্রেট লাইনে থাকবে, সেম লাইনে থাকবে, কলিনিয়ার হয়ে যাবে, তখন আমরা মেনলি স্প্রিং টাইড দেখতে পাই। মেনলি এটা কখন দেখা যায়? যখন ফুল মুন থাকে আর যখন নিউ মুন ডেজ থাকে। কীরকম? চলো ডায়াগ্রাম দিয়ে আমরা একটু বুঝি। দেখো চাঁদ এখানে থাকলো, এখানে সূর্য আর এখানে পৃথিবী, তাহলে একটা স্ট্রেট লাইন, অথবা চাঁদ এদিকে না থেকে চাঁদটা এদিকেও থাকতে পারে, তাহলেও কিন্তু একটা স্ট্রেট লাইনে থাকছে। তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই সময় দেখো পৃথিবীর এই জলটা এইরকম একটু ফুলে যায় এদিকে। আচ্ছা, আমি একটু কালিটা চেঞ্জ করে তোমাদেরকে স্কাই দিয়ে দেখাচ্ছি। দেখো এখান দিয়ে জলটা দেখো এখানে ফুলে যাচ্ছে, বা এই পারেরও জলটা দেখো এদিকটা উঠে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি স্প্রিং টাইড। সেমভাবে যখন সান মুন অ্যান্ড আর রাইট অ্যাঙ্গেল উইথ দ্য আর্থ, মানে চাঁদ আর পৃথিবী তার সঙ্গে সূর্য তিনটে যখন রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে থাকবে, মানে এই রকম হয়, ধরো চাঁদটা এখানে আছে, পৃথিবী এখানে, আর এটা সূর্য, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। অথবা যদি নিচেও থাকে এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে তখন যে টাইডটা দেখা যায় এটাকে আমরা বলবো নিপ টাইড। এই নিপ টাইড অকার্স বিটুইন টু স্প্রিং টাইড, দুটো স্প্রিং টাইডের মাঝে যে টাইড দেখা যায় তাকে বলবো আমরা নিপ টাইড। কখন দেখা যায়? টোয়াইজ ইন এ মান্থ দেখা যায়, দুবার করে, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট কোয়ার্টার অফ মুন অ্যাফেয়ার। ঠিক আছে, নেক্সট পার্টে একটা কেস স্টাডি দিয়েছে। দেখো এখানে দিয়েছে টাইড অ্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ। তো এই কেস স্টাডিটা তোমরা অবশ্যই পড়ো, তোমাদের নলেজের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমরা অবশ্যই একবার বাড়িতে পড়ো। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানাবে, পিন কমেন্টে। আমরা অবশ্যই তোমাদেরকে এই কেস স্টাডিটার ওপর একটা ডিটেল ভিডিও বানিয়ে প্রোভাইড করব। তো নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে ওশানিক কারেন্ট। আচ্ছা, এই কারেন্ট মানে কি? ইলেকট্রিক কারেন্ট কি? না, এটা সেই কারেন্ট নয়। ওশানিক কারেন্ট মানে যে জলটা বয়ে যাচ্ছে সমুদ্রের মধ্যে দিয়ে তাকে বলছে ওশানিক কারেন্ট। তাহলে ওশানিক কারেন্টের মধ্যে আমরা কি বুঝবো? দ্য মুভমেন্ট অফ ওশানিক ওয়াটার অন দ্য সারফেস অ্যান্ড দ্য ডেপথ ইন দ্য ডেফিনিট ডিরেকশন ইজ কল্ড ওশানিক কারেন্ট। তাহলে সমুদ্রের ওপরের জলটা নয়, কিন্তু নিচের দিকে জলটা কিন্তু কন্টিনিউয়াস ফ্লো করছে। তো সেটা কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, নির্দিষ্ট কোনো কারণে হচ্ছে। কোনো কিছুই কিন্তু এই আর্থে উইদাউট এনি রিজনে হয় না। তো যে রিজনে হচ্ছে বা ওইটা বয়ে যাচ্ছে সেটাকেই বলবো আমরা ওশান কারেন্ট।
ocean current are clockwise motion in northern hemisphere and anti-clockwise motion in southern hemisphere. মানে আমরা যদি পৃথিবীটাকে একটা কমলা লেবুর মতন ধরে নিয়ে পৃথিবীটাকে যদি দুটুকরো করি, কমলা লেবুটাকে দুটুকরো করার মতন, তাহলে নর্থের সাইডটাকে বলবো আমরা, ওপরের অংশটাকে বলবো নর্দার্ন হেমিস্ফিয়ার আর নিচের পার্টটাকে বলবো সাউদার্ন হেমিস্ফিয়ার। তো নর্দার্ন হেমিস্ফিয়ারে যে কারেন্টটা দেখা যায় ওশানিক কারেন্ট, সেটা অবশ্যই কেরম হয়, ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা যেদিক থেকে যেদিকে ঘুরছে মানে লেফট টু রাইট। আর অ্যান্টি ক্লকওয়াইজ দেখা যায় সাউদার্নে, মানে রাইট টু লেফট। ওকে, নেক্সট কোন কোন জিনিসের ওপরে এই ওশানিক কারেন্টটা ডিপেন্ড করে আমরা সেটা পড়ে নেবো একবার। পরীক্ষাতে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। কী কী? ফার্স্ট, আর্থ রোটেশন, পৃথিবী ঘুরছে তাই। নেক্সট, প্রিভিলিং উইন্ডস, হাওয়া বয়ে যাচ্ছে তাই জন্য। আর কি? ডিফারেন্ট টেম্পারেচার, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার। আমরা জানি সবসময় গরম জল কোথায় যাবে? আস্তে আস্তে ঠান্ডার দিকে যাবে, আর ঠান্ডার থেকে গরম জল আবার গরমের দিকে আসবে, মানে ঠান্ডা জল গরমের দিকে যাবে, গরম জল ঠান্ডার দিকে আসবে, এই জন্য একটা মুভমেন্ট হয়। আর কি? স্যালিনিটি, স্যালিনিটি মানে কি? সমুদ্রের মধ্যে যে নুনের ঘনত্ব, নোনতা হয় আমরা জানি, স্যালাইন ওয়াটার বলি। তো যেখানে সল্ট বেশি সেখানে থেকে সল্টটা কী হবে? সবসময় লোয়ার কনসেন্ট্রেশনে আসবে। হায়ার কনসেন্ট্রেশন থেকে তোমরা আগেও পড়েছো নিশ্চয়ই যে অসমোসিস বা ডিফিউশন, দ্য মুভমেন্ট অফ কনসেন্ট্রেশন অফ মলিকিউল ইন হায়ার কনসেন্ট্রেশন টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন। তো এটা কন্টিনিউয়াস দেখা যায়, তো এই কারণেও এটা হয়ে যায়। আর কি পড়বো? অন দ্য বেসিস অফ টেম্পারেচার ওশান কারেন্ট ক্লাসিফাইড ওয়ার্ম কারেন্ট অ্যান্ড কোল্ড কারেন্ট। দ্য মুভমেন্ট অফ ওশান কারেন্ট ফ্রম লো ল্যাটিটিউড টুয়ার্ডস হাই ল্যাটিটিউড ইজ কল্ড ওয়ার্ম কারেন্ট। মানে লোয়ার ল্যাটিটিউড থেকে, মানে ট্রপিক্যাল জোন থেকে হায়ার ল্যাটিটিউড টেম্পারেচার আর পোলার জোনের দিকে যেটা যাচ্ছে, সমুদ্রের জলটা বয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো ওয়ার্ম কারেন্ট। এক্সাম্পল কি? গালফ স্ট্রিম ইন আটলান্টিক ওশান আর নট ইকুয়েটরিয়াল কারেন্ট ইন স্পেসিফিক ওশান। তো কিছু 5 মেজর ওশানস আছে ওয়ার্ল্ডে, যেমন প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশান, সাদার্ন ওশান আর আর্কটিক ওশান। নেক্সট হচ্ছে কিছু রিলিফ আছে যেগুলো কিনা ওশান ফ্লোরে আমরা দেখতে পাবো। এই ভিডিওটাতেই তোমাদের সেটা এক্সপ্লেন করা আছে। কন্টিনেন্টাল, এই যে রিলিফের নাম যেগুলো পড়েছিলাম, রিলিফ মুভমেন্ট ইন ওশান ফ্লোর, সেগুলো কি কি? কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল রাইজ, অ্যাবিসাল প্লেন, ওশান ডিপস অ্যান্ড ওশান রিজ এক্সেট্রা। ওশান ওয়াটার হচ্ছে ডাইনামিক ইন নেচার, চেঞ্জ হচ্ছে কন্টিনিউ। ওশান টেম্পারেচার এবং ওশানের যে স্যালিনিটি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা কিনা কি ইনফ্লুয়েন্স করছে? ওশান ওয়াটারের মুভমেন্টটাকে। এই যে সমুদ্রে যে জলটা বয়ে যাচ্ছে, এটাকে কে এফেক্ট করছে? দুটো জিনিস, সমুদ্রের একটা টেম্পারেচার, তাপমাত্রা, আর একটা সমুদ্রের নোনা ভাব। মেরিন রিসোর্স আছে, সেগুলো বায়োটিক কিছু আর অ্যাবায়োটিক কিছু রিসোর্স আছে। ওশানস আর দ্য লাইফ লাইন অফ দ্য আর্থ, আর্থের লাইফ জীবন হচ্ছে ওশানস, অ্যান্ড দ্য ম্যানকাইন্ড, মানুষদের জন্য। হেন্স দে নিড টু বি কনজার্ভ, তাই জন্য তাদেরকে প্রোটেক্ট করে রাখা দরকার বা তাদেরকে সেভ রাখা দরকার। এখানে একটা গ্রসারি বলে কয়েকটা ইম্পর্টেন্ট দিয়েছে, যেমন ওশান ফ্লোর, গ্রেডিয়েন্ট কি, ট্রেস কি, সি অ্যামাউন্ট কি। তো তোমরা চাইলে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। ইট উইল বি হেল্পফুল ফর ইউর এক্সামিনেশনস। ওকে, থ্যাংক ইউ। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, যদি কোনো টপিকে কোথাও বুঝতে অসুবিধা হয়, ইউ ক্যান ইজিলি কন্ট্যাক্ট উইথ আস থ্রু আওয়ার ইমেল আইডি। আমরা যতক্ষণ না আপনি সেই টপিকটা বুঝছেন ততক্ষণ আপনাকে সেই টপিকটা বুঝিয়ে দেওয়া হবে ভালো করে। থ্যাংক ইউ, বাই, হ্যাভ আ গুড ডে। কিছু 5 মেজর ওশানস আছে ওয়ার্ল্ডে, যেমন প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশান, সাদার্ন ওশান আর আর্কটিক ওশান। নেক্সট হচ্ছে কিছু রিলিফ আছে যেগুলো কিনা ওশান ফ্লোরে আমরা দেখতে পাবো। এই ভিডিওটাতেই তোমাদের সেটা এক্সপ্লেন করা আছে। কন্টিনেন্টাল, এই যে রিলিফের নাম যেগুলো পড়েছিলাম, রিলিফ মুভমেন্ট ইন ওশান ফ্লোর, সেগুলো কি কি? কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল রাইজ, অ্যাবিসাল প্লেন, ওশান ডিপস অ্যান্ড ওশান রিজ এক্সেট্রা। ওশান ওয়াটার হচ্ছে ডাইনামিক ইন নেচার, চেঞ্জ হচ্ছে কন্টিনিউ। ওশান টেম্পারেচার এবং ওশানের যে স্যালিনিটি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা কিনা কি ইনফ্লুয়েন্স করছে? ওশান ওয়াটারের মুভমেন্টটাকে। এই যে সমুদ্রে যে জলটা বয়ে যাচ্ছে, এটাকে কে এফেক্ট করছে? দুটো জিনিস, সমুদ্রের একটা টেম্পারেচার, তাপমাত্রা, আর একটা সমুদ্রের নোনা ভাব। মেরিন রিসোর্স আছে, সেগুলো বায়োটিক কিছু আর অ্যাবায়োটিক কিছু রিসোর্স আছে। ওশানস আর দ্য লাইফ লাইন অফ দ্য আর্থ, আর্থের লাইফ জীবন হচ্ছে ওশানস, অ্যান্ড দ্য ম্যানকাইন্ড, মানুষদের জন্য।
হেন্স দে নিড টু বি কনজার্ভ, তাই জন্য তাদেরকে প্রোটেক্ট করে রাখা দরকার বা তাদেরকে সেভ রাখা দরকার। এখানে একটা গ্রসারি বলে কয়েকটা ইম্পর্টেন্ট দিয়েছে, যেমন ওশান ফ্লোর, গ্রেডিয়েন্ট কি, ট্রেস কি, সি অ্যামাউন্ট কি। তো তোমরা চাইলে এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, ইট উইল বি হেল্পফুল ফর ইউর এক্সামিনেশনস। ওকে, থ্যাংক ইউ। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, যদি কোনো টপিকে কোথাও বুঝতে অসুবিধা হয়, ইউ ক্যান ইজিলি কন্ট্যাক্ট উইথ আস থ্রু আওয়ার ইমেল আইডি। আমরা যতক্ষণ না আপনি সেই টপিকটা বুঝছেন ততক্ষণ আপনাকে সেই টপিকটা বুঝিয়ে দেওয়া হবে ভালো করে। থ্যাংক ইউ, বাই, হ্যাভ আ গুড ডে। Thank you. If you have liked my video, don't forget to like, comment, share and subscribe.